ছয় মৌসুমের দেশ বাংলাদেশ, তবে এবছর বাংলা পঞ্জিকা না হলেও বাস্তবে মৌসুম 7টি, বাড়তি একটি ভোটের মৌসুম। সরকারের 5 বছর মেয়াদ শেষে আবারও এসেছে জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে ভোট উৎসবের যে চিত্র, তাই নিয়ে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন দেশজুড়ে নির্বাচনের খবর। শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানফির আহমেদ। প্রিয় দর্শক, দেশজুড়ে নির্বাচনের খবরে থাকছে ভোটের সব খোঁজ খবর আর সংসদীয় 300টি আসনের নানা তথ্য। 20তম দিনে আজ জানাবো সুনামগঞ্জ এবং সিলেটের 11টি সংসদীয় আসনের খবরাখবর। তবে শুরুতেই জানাবো নির্বাচনী প্রচারণার খবর। রাজধানী সহ সারা দেশে সরগরম নির্বাচনী প্রচারণা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। গণসংযোগ, মিছিল আর স্লোগানে মুখরিত চারপাশ। আর মাত্র 9 দিন, তাই তো একটুও সময় নষ্ট করার উপায় নেই সারা দেশের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের। প্রচারণা আর সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন তারা। নিজেদের বিজয় সুনিশ্চিত করতেই সবার আগেই ভোটারদের মন জয়ের প্রতিযোগিতায় দৌড়াচ্ছেন তারা। গেল কয়েকদিনের মতোই আজ সকালেও ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী শামীমারা বেগম নেমেছিলেন নির্বাচনী প্রচারণায়। মোহাম্মদপুরে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী আব্দুস সালাম। ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের কাছে উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন তারা। অন্যদিকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঢাকা 17 আসনের প্রার্থীরাও সভা সমাবেশ করেছে। প্রচারণা চালিয়েছে ঢাকা 14 আসনের আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক। সকালে চট্টগ্রাম 8 আসনে মহাজোটের প্রার্থী মঈনুদ্দিন খান বাদলের পক্ষে চান্দিগাঁও, সিএমবি, কালুরঘাট সহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চান বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে নৌকার প্রতীকে ভোট চান তারা। এছাড়া প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম 9 আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নৌকার পক্ষে ভোট চেয়েছেন চলচ্চিত্র ও টিভি তারকা, সাংস্কৃতিক ব্যক্তিরা। 18 কোটি মানুষ সেই বাংলাদেশের পক্ষে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আমরা চাই। সিলেট 6টি আসনের প্রার্থীরা যার যার আসনে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সিলেট 4 আসনের নৌকার প্রার্থী ইমরান আহমেদ ও সিলেট 3 আসনের লাঙ্গলের প্রার্থী ওসমান আলী নিজ নিজ আসনে প্রচারণা চালিয়েছেন। এ সময় তারা ভোটারদের উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। কুমিল্লা 7 আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আলী আশরাফ প্রচারণা চালান চান্দিনা পৌরসভার কালীমন্দির এলাকায়। এ সময় আগামীতে চান্দিনায় শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। আর চান্দিনা পৌরসভায় রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজের সামনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রেদওয়ান আহমেদ। শিক্ষার জন্য শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কোনো জায়গাতে তারা আমার কোনো ব্যানার রাখে নাই, কোনো পোস্টার রাখে নাই। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে রাজশাহীতে চলছে নির্বাচনী প্রচারণা। বিএনপি হামলা মামলা এবং পোস্টার পোড়ানোর অভিযোগ করলেও আওয়ামী লীগ তা অস্বীকার করছে। বিএনপি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁতেও। ফরিদপুর সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রচারণায় নেমে বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে বরিশালের প্রার্থীরা। ভোলা 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে বিএনপি প্রার্থী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছে। এদিকে টাঙ্গাইল 4 আসনের জাতীয় পার্টির প্রার্থী সাদেক সিদ্দিকী সহ বাকি 2 আসনের মহাজোটের শরিক দলের প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে। দিনাজপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী বিরল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে বলেছেন, নির্বাচন কোনো কারণে প্রশ্নবিদ্ধ হলে তা ডক্টর কামাল এবং বিএনপির কারণেই হবে। এদিকে মাদারীপুরে প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান খান। নির্বাচন কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয় তার ডক্টর কামাল হোসেন এবং বিএনপির কারণেই হবে। প্রচারণায় মুখর হয়ে উঠেছে রংপুর জেলার শহর জনপদ। পীরগঞ্জে গণসংযোগ করেছে মহাজোট প্রার্থী ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এদিকে মাঠ চষে বেড়াচ্ছেন রংপুর 5 আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা। এছাড়া সাতক্ষীরা, ঝিনাইদহ সহ সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। প্রিয় দর্শক, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৃতীয় দিনের মতো নিজ বাসভবন সুধা সদন থেকে 4 জেলার নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, নির্বাচনের মাঠে না থেকে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। এই নিয়ে একটি প্রতিবেদন দেখুন। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাটের ভোটার এবং মহাজোটের প্রার্থী ও নেতাদের সাথে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুরুতেই স্থানীয় ভোটারদের সাথে দল ও মহাজোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।
এ সময় সুধা সদনে উপস্থিত ছিলেন নড়াইল 2 আসনের আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নৌকাকে বিজয়ী করতে সকলের সমর্থন চান মাশরাফি। আমি আপনাদের সন্তান, ওখানেই বড় হয়েছি। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন অবশ্যই আপনারা বিবেচনা করবেন। আলোচনায় শেখ হাসিনা বলেন, নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে বিএনপি। দলটি নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে এখন তারা ষড়যন্ত্রে ব্যস্ত। মুজিব কোড বানানো, ব্যালট ছাপানো সহ নানান চক্রান্তের খবর রয়েছে বলেও জানান শেখ হাসিনা। চক্রান্ত করছে বলে আমি শুনতে পাচ্ছি যে নির্বাচনের সময় তারা মুজিব কোড বানাবে, আওয়ামী লীগের ব্যাচ বানাবে বা যুবলীগের বা ছাত্রলীগের ব্যাচ বানাবে এবং ওইভাবে যে তারা গোলমাল করে আওয়ামী লীগের উপরে বদনাম দেবে এবং ভোট কারচুপি করবে। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দেশের মানুষ যখন নির্বাচন চায় তখন স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান দলীয় সভানেত্রী। ওরা কোথায় কি চক্রান্ত করবে সেগুলি খুঁজে বের করতে হবে। এটা নড়াইল বলে না, এটা আমি সমগ্র বাংলাদেশের জন্যই বলছি। আজকে সারা বাংলাদেশে একটা নৌকার পক্ষে জোয়ার, প্রত্যেকটা মানুষ নৌকা মার্কায় ভোট দিতে উদ্গ্রীব। দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশবাসীর কাছে আবারও নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে আপনারা আওয়ামী লীগ সরকার গঠন করে যেন আমরা আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এ সময় তৃণমূলের নেতাকর্মীরা জানান, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই তারা নৌকার বিজয় নিশ্চিত করবেন। এবারে যাচ্ছি আসন ভিত্তিক নির্বাচনী খবরে। শুরুতেই সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর চিত্র দেখে নিতে চাই। সুনামগঞ্জ জেলায় সংসদীয় আসন 5টি। এর মধ্যে তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ নিয়ে গঠন করা হয়েছে সুনামগঞ্জ 1 আসন এবং দিরাই ও সল্লা নিয়ে সুনামগঞ্জ 2 আসনটি গঠিত। এছাড়া জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে সুনামগঞ্জ 3, সদর ও বিশম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ 4 এবং ছাতক ও দোয়ারাবাজার নিয়ে সুনামগঞ্জ 5 আসনটি গঠিত। এই 5 আসনে ভোটের মাঠে লড়ছেন 32 জন প্রার্থী। দেশের পূর্বাঞ্চলের হাওর ও পাহাড়ের জেলা সুনামগঞ্জ ৩,৭৪৯.18 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার জনসংখ্যা 24,67,968 জন, আর মোট ভোটার 16,46,077 জন। এর মধ্যে পুরুষ 8,22,607 আর নারী 8,23,470 জন। সুনামগঞ্জে এবার নতুন ভোটার 2,16,786 জন। 1991 সালের নির্বাচনে সুনামগঞ্জের 5টি আসনের মধ্যে আওয়ামী লীগ 2টি, গণতন্ত্রী পার্টি 1টি, জাতীয় পার্টি 1টি এবং কমিউনিস্ট পার্টি 1টি আসনে জয়ী হয়। 1996 সালে 3টি আসন পায় আওয়ামী লীগ, বাকি 2টি আসনে জয়ী হয় বিএনপি। 2001 সালে আওয়ামী লীগ 2টি আসনে জয়লাভ করে, আর বাকি 3 আসন দখলে নেয় বিএনপি। তবে 2008 সালের সবগুলো আসনে জয় পায় নৌকার প্রার্থীরা। 2014 সালের ফলাফলও ছিল একই রকম। সুনামগঞ্জ 1 আসনে প্রার্থী 5 জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন, মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির নজির হোসেন। সুনামগঞ্জ 2 আসনে প্রার্থী 6 জন। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগের জয়া সেন গুপ্তা এবং বিএনপির নাসির উদ্দিন চৌধুরীর মধ্যে। সুনামগঞ্জ 3 আসনে ভোটের ময়দানে লড়বেন 6 জন। এখানে নৌকার প্রার্থী এম এ মান্নান এবং ধানের শীষ প্রতীকে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী। সুনামগঞ্জ 4 প্রার্থী 7 জন। এর মধ্যে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ, মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ ফজলুল হক আসপিয়া। সুনামগঞ্জ 5 আসনের প্রার্থী 8 জন। এখানে নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক এবং ধানের শীষের মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। দেখব নির্বাচন নিয়ে সুনামগঞ্জের ভোটাররা কি ভাবছেন। এখন শুনবো তাদের কথা। আমাদের তরুণদের জন্য কাজ করবে, শিক্ষা নিয়ে কাজ করবে, সংস্কৃতি নিয়ে কাজ করবে, এমনই একজন প্রার্থী চাই। গরিব মানুষ রিস্কে চালে আবাদ চাই, আমরা পাশে দিয়ে থাকবো, আর আমরা ভোট দেব। এলাকার জন্য কাজ করবে, সে স্বতন্ত্র হোক আর কোনো দলেরই হোক, প্রশ্ন এটা না। লোক ভালো হবে, এটাই দিলে আমাদের চাহিদা। যিনি আমাদের সব সময় পাশে থাকবেন তাকে আমরা নির্বাচিত করব। এবারে দেখে নিচ্ছি গত 5টি সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 1 আসনের ফলাফলের চিত্র। 1991 সালের সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 1 আসনে জয়ী হন কমিউনিস্ট পার্টির নজির হোসেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের রবের আলী আমজাদ। 1996 সালে জয়ী হন আওয়ামী লীগের সৈয়দ রফিকুল হক এবং বিএনপি প্রার্থী নজির হোসেন সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2001 সালে নজির হোসেন বিএনপি প্রার্থী, তিনি জয়লাভ করেন এবং সুরঞ্জিত সেন গুপ্ত আওয়ামী লীগ প্রার্থী সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
2008 সালে মোয়াজ্জেম হোসেন রতন আওয়ামী লীগের প্রার্থী, তিনি জয়লাভ করেন এই আসনটিতে এবং রফিক চৌধুরী বিএনপি প্রার্থী সে সময় নিকটতম প্রার্থী হন। 2014 সালে আমরা দেখতে পাচ্ছি আবারও 2008 সালের যেই প্রার্থী আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন তিনি জয়লাভ করেন এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রফিকুল হক এই আসনটিতে সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবারে দেখতে চাই সুনামগঞ্জ গেল 5টি সংসদ নির্বাচনের সুনামগঞ্জ 2 আসনের যে সার্বিক চিত্র ছিল সেই আসনে একটু চোখ ফেরাতে চাই। 1991 সালে আমরা দেখতে চাই সেক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্ত তিনি গণতন্ত্রী পার্টি থেকে সে সময় জয়লাভ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন জাপার প্রার্থী দবিরুল ইসলাম। 1996 সালে দেখতে পাচ্ছি আমরা জাপার প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্ত তিনি এই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2001 সালে এসে আওয়ামী লীগ প্রার্থী যিনি 1996 সালে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি জয়লাভ করেন এবং নাসির উদ্দিন চৌধুরী যিনি 1996 সালে জাপা থেকে জয়লাভ করেন তিনি এই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী হন বিএনপি থেকে। 2008 সালে আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্ত আবারও জয়লাভ করেন এবং 2014 সালেও তিনি সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগ প্রার্থী তিনি জয়লাভ করেন এবং 2008 সালে সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসির উদ্দিন চৌধুরী এবং 2014 সালটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসনটিতে সুরঞ্জিত সেনগুপ্ত জয়লাভ করেন। এবারে দেখে নিচ্ছি গত 5টি সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনের কি ধরনের ফলাফলের চিত্র ছিল। 1991 সালের দিকে আমরা চোখ ফেরাবো। 1991 সালের সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনটিতে জয়লাভ করেন আব্দুস সামাদ আজাদ আওয়ামী লীগ প্রার্থী এবং জাপা থেকে ফারুক রশিদ চৌধুরী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 সাল এবং 2001 সাল দেখতে পাচ্ছি আব্দুস সামাদ আজাদ তিনি জয়লাভ করেন আওয়ামী লীগ থেকে এবং জাপা থেকে 1996 ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ফারুক রশিদ চৌধুরী এবং শাহিনুর পাশা চৌধুরী তিনি এই সময় 2001 সালে এসে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2008 সালে এসে দেখতে পাচ্ছে আওয়ামী লীগ প্রার্থী এম.এ. মান্নান তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং শাহিনুর পাশা চৌধুরী তিনি এই আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলামীর প্রার্থী থেকে এবং 2014 সালে এই আসনটিতে এম.এ. মান্নান আওয়ামী লীগ প্রার্থী তিনি জয়লাভ করেন এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর সামাদ আজাদ তিনি সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সুনামগঞ্জ 3 আসনের ফলাফলের চিত্র জানাচ্ছিলাম আপনাদেরকে। এবারে দেখতে চাই গত 5টি সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 4 আসনে ঠিক কী ধরনের ঘটনাটি ঘটেছিল ফলাফলে। 1991 সালে ফিরে যাব, সেখানে দেখতে পাচ্ছি আমরা আব্দুল জহুর মিয়া আওয়ামী লীগ প্রার্থী তিনি জয়লাভ করেন এবং শামসুল আবেদিন বিএনপি প্রার্থী তিনি সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 সালে ফজলুল হক বিএনপির প্রার্থী তিনি জয়লাভ করেন এবং আব্দুল জহুর মিয়া আওয়ামী লীগের প্রার্থী ছিলেন 1991 সালে তিনি এই সময় এসে আওয়ামী লীগের প্রার্থী 96 সালে এসে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হন ফজলুল হকের। 2001 সালে আবারও ফজলুল হক তিনি জয়লাভ করেন বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগের দামান শামসুল আবেদিন নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2008 সালে আমরা দেখতে পাচ্ছি বেগম মমতাজ ইকবাল জাপা থেকে তিনি জয়লাভ করেন এবং ফজলুল হক বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং 2014 সালে জাপা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনটিতে জয়লাভ করেন পীর ফজলুর রহমান। সুনামগঞ্জ 4-এর পরে আমরা চোখ ফেরাতে চাই সুনামগঞ্জ 5 আসনের গেল 5টি সংসদ নির্বাচনের ফলাফলের চিত্রে। 1991 সালে আপনাদেরকে নিয়ে যাব। 1991 সালের সংসদ নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি জাপা থেকে আব্দুল মজিদ তিনি জয়লাভ করেন এবং মোহাম্মদ ইয়াহিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 সালে জয়ী হন আওয়ামী লীগের মহিবুর রহমান মানিক তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ ইয়াহিয়া। 2001 সালে এই আসনটিতে জয়ী হন বিএনপির কলিমুদ্দিন আহমেদ এবং সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মহিবুর রহমান মানিক। 2008 সালটিতে এই আসনের যদি আমরা চোখ ফেরাই সেখানে দেখতে পাই আওয়ামী লীগ প্রার্থী মহিবুর রহমান মানিক যিনি 2001 সালে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হন এই আসনটিতে বিএনপির কলিমুদ্দিন আহমেদ। 2014 সালে এসে আওয়ামী লীগের মহিবুর রহমান মানিক যিনি 2008 সালে এই আসনটিতে জয়লাভ করেন তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনএফের আশরাফ হোসেন। এবারে আমরা দেখব চট্টগ্রামের নির্বাচনের প্রচারণার খবর। প্রিয় দর্শক, চট্টগ্রামের প্রার্থীদের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন মহসিন চৌধুরী। মহসিন, আপনার কাছে একটু জানতে চাই চট্টগ্রামের প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আপনি, বিস্তারিত একটু জানাবেন। ধন্যবাদ তানভীর। আমি চট্টগ্রামের প্রচারণার খবরটা আপনাকে জানাচ্ছি। আপনি জানেন আর মাত্র 9 দিন সময় আছে চট্টগ্রামের ভোটার প্রার্থীদের ঘরে ঘরে যাওয়ার জন্য। প্রার্থীদের প্রচারণায় এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে উঠেছে। চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে চট্টগ্রাম অর্থাৎ জেলার মধ্যে চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম এবং চট্টগ্রাম মহানগরীর
যে অ্যাকুরেটলি আছে 4টি এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আংশিকভাবে রয়েছে আরও 2টি। এই 6টি সহ মোট 16টি আসনে বিশেষ করে আওয়ামী লীগ এবং মহাজোটের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বেশ আগে থেকেই প্রচারণা শুরু করেছেন। তারা বিভিন্ন স্থানে জমজমাটভাবে প্রচারণা করছেন। আজ চট্টগ্রামে যারা সিনেমার নায়ক নায়িকা এবং বিভিন্ন তারকা খ্যাত তারাই কিন্তু এসেছেন আমাদের চট্টগ্রামে প্রচারণার জন্য। আচ্ছা, শুধু আওয়ামী লীগের এবং মহাজোটের প্রার্থীরাই কিন্তু মাঠে বেশ তৎপর। তাদের অঙ্গ সংগঠনে যারা রয়েছে যেমন ঢাকার নেতৃবৃন্দ তারাও চট্টগ্রামে এসে যোগ দিয়েছেন। বিভিন্ন স্থানে তারা ভোটারের ধারে ধারে বিভিন্ন এলাকায় যাচ্ছেন, কিন্তু বিএনপির প্রার্থীদের আমরা সেভাবে প্রচারণায় দেখতে পাচ্ছি না। তারা বরাবরই বলে আসছে তাদেরকে মাঠ পর্যায়ে বিভিন্নভাবে পুলিশ নির্যাতন করছে, এই জন্য তারা মাঠ পর্যায়ে আসতে পারছে না। তারপরেও আমরা প্রতিদিন বিকেলবেলায় যেটা দেখতে পাই এবং সন্ধ্যার পর দেখতে পাই গ্রামে এবং শহরের বিভিন্ন স্থানে বেশ জমজমাট রয়েছে। আগামীকাল যেহেতু শুক্রবার এবং পরের দিন যেহেতু শনিবার, এই 2 দিন কিন্তু সাপ্তাহিক বন্ধ হওয়ায় আমরা ধারণা করছি যে বেশ মাঠ পর্যায়ে বেশ প্রার্থীরা আরও বেশি গণসংযোগে ঝাঁপিয়ে পড়বেন। বিশেষ করে চট্টগ্রাম শহরের বাইরে চট্টগ্রাম নগরীতে কিন্তু যেহেতু ব্যস্ততার সময় থাকে, দিনের বেলায় বেশ জমজমাট না থাকলেও সন্ধ্যার পর বেশ জমজমাট থাকে নির্বাচনী প্রার্থীদের প্রচারণার জন্য। তারা বিভিন্নভাবে ভোটারদেরকে তাদের বিশেষ করে আওয়ামী লীগ তাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো বলছে। বিএনপিও যে একেবারে খুব একটা যে বসে আছে তেমন আমরা বলবো না, তারা বরাবরই লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও তারা নানাভাবে তাদের প্রচারণাগুলো তারা প্রার্থীদের কাছে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছেন। প্রার্থীরা কোথাও সরাসরি যাচ্ছেন, আবার যেখানে প্রার্থীরা অনুপস্থিত রয়েছেন তাদের কর্মী বাহিনীর মাধ্যমে তারা ছোট ছোট আকারে প্রার্থীদের কাছে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। মহাজোটের যারা রয়েছেন, যারা আওয়ামী লীগের নৌকা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু একটু ঘটা করে প্রার্থীদের ভোটারদের কাছে তাদের যে দলীয় প্রচারণা সেই প্রচারণাটা ওরা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তা আমরা আশা করছি সামনে আর যে কয়েকদিন বাকি আছে, 9 দিন ভোট গ্রহণের সময় থাকলেও একদিন যেহেতু প্রচারণার সময় পাবে না, এর আগে পর্যন্ত আরও বেশ জমজমাট হয়ে উঠতে পারে। সেটি আওয়ামী লীগ এবং বিএনপি দুটো পক্ষেই কিন্তু এই ধরনের একটা ভাব, আমরা উৎসবমুখর ভাব কিন্তু আমরা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা যখন এখানে দাঁড়িয়েছি আমার পিছনে কিন্তু অনেক মানুষজন আওয়ামী লীগ বিএনপি তারা সহাবস্থানে কিন্তু অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের যে আসন্ন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তাদের প্রার্থীদের পক্ষে নিজ নিজ এলাকায় বিভিন্নভাবে কিন্তু প্রচার করে যাচ্ছেন। তা আমরা কিন্তু আশা করছি যে সময় যতই ঘনিয়ে যাবে ততই চট্টগ্রামের জমজমাট প্রচারণাটা আমরা দেখব। এই আমার কাছে সর্বশেষ এই মেসেজটা ছিল। আপনাকে আমি ভবিষ্যতে আরও যদি যোগাযোগ করেন তাহলে আপনাকে আমি আরও জানাবো চট্টগ্রামের ভোটের প্রচারণা উৎসবমুখর যে পরিবেশ, সেই পরিবেশটা সম্পর্কে আপনাকে আরও জানাবো। তানভীর জি ধন্যবাদ মহসিন চৌধুরী আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং বিস্তারিত খবরাখবর জানার জন্য। দর্শক, আমরা চট্টগ্রামের প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবরাখবর জানছিলাম সহকর্মী মহসিন চৌধুরীর কাছ থেকে। এর সাথে এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও ফিরে আসবো দেশ জুড়ে নির্বাচনের খবর নিয়ে আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশ জুড়ে নির্বাচনের খবরে। আবারও ফিরে যাব আসন ভিত্তিক নির্বাচনী সংবাদে। সিলেট জেলায় সংসদীয় আসনের সংখ্যা রয়েছে 6টি। এর মধ্যে সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে সিলেট 1, বিশ্বনাথ ও ওসমানী নগর নিয়ে সিলেট 2 এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট 3 আসন। এছাড়া কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর নিয়ে সিলেট 4 আসনটি গঠিত। কানাইঘাট আর জকিগঞ্জ নিয়ে সিলেট 5 আসন এবং বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে সিলেট 6 আসন গঠিত। জাতীয় সংসদ নির্বাচনে এই 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 44 জন প্রার্থী। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেট প্রায় ৩,৪৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার জনসংখ্যা ৩৯,৫৭,০০০ আর ভোটার ২২,৫২,২৯৪ জন, যার মধ্যে পুরুষ ১১,৫১,৬৪৪ এবং নারী ভোটার ১১,৬৫,০০ আর নতুন ভোটার 2,89,৩২০ জন। ১৯৯১ সালের নির্বাচনে সিলেট জেলার 6টি আসনের 3টিতে জয়ী হয় জাতীয় পার্টি। এছাড়া একটি আসনে আওয়ামী লীগ, একটি আসনে বিএনপি এবং একটি আসনে ইসলামী ঐক্যজোট জয় পায়।
1996 সালে সিলেটের 4টি আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ, 1টি আসন পায় জাতীয় পার্টি এবং 1টি বিএনপি। 2001 সালে 5টি আসনে বিজয়ী হয় বিএনপি, বাকি 1টি আসনে জয়ী হয় স্বতন্ত্র প্রার্থী। তবে 2008 সালে সিলেট জেলার সবকটি আসনেই জয় পায় নৌকার প্রার্থীরা। 2014 সালের নির্বাচনের চিত্রও ছিল অভিন্ন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে প্রার্থী মোট 10 জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী AK আব্দুল মোমেন এবং বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট 2 আসনে প্রার্থী 9 জন। মহাজোটের প্রার্থী হিসেবে এই আসনে লড়ছেন জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী। আর তাহসিনা রুশদির এখানে বিএনপির প্রার্থী হলেও উচ্চ আদালতের প্রার্থিতা স্থগিত করেছেন। ধানের শীষের প্রার্থীর অনুপস্থিতিতে এখানে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত হয়ে পড়েছে। সিলেট 3 আসনে প্রার্থী 6 জন। এখানে নৌকার প্রার্থী মাহমুদুস সামাদ চৌধুরী, ধানের শীষের আলহাজ শফি আহমেদ চৌধুরী এবং লাঙ্গলের মোহাম্মদ উসমান আলী। সিলেট 4 আসনে প্রার্থী 5 জন। এর মধ্যে আওয়ামী লীগের ইমরান আহমেদের বিপরীতে ভোটের মাঠে লড়বেন বিএনপির দিলদার হোসেন সেলিম। সিলেট 5 আসনে লড়ছেন 8 জন প্রার্থী। এর মধ্যে নৌকা নিয়ে ভোটে লড়বেন হাফিজ আহমদ মজুমদার এবং ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী উবাইদুল্লাহ ফারুক। সিলেট 6 আসনে রয়েছেন 5 জন প্রার্থী। এখানে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। দর্শক, সিলেটের 6টি ও সুনামগঞ্জের 5টি আসনের সবশেষ নির্বাচনী খবর জানাতে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সিলেট প্রতিনিধি মইনুল হাসান টিটু। টিটু, সিলেট এবং সুনামগঞ্জের নির্বাচনী প্রচারণা কেমন চলছে? ভোট নিয়ে মানুষদের আগ্রহী বা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ তানভীর। আপনি জানেন যে নির্বাচনে আর মাত্র 9 দিন বাকি, তাই এই মুহূর্তে সিলেটের 6টি আসনে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তানভীর, আপনার মাধ্যমে সিলেট দেশবাসীকে আরেকটা বিষয় জানাতে চাই। সিলেট এবং সুনামগঞ্জের মানুষ কিন্তু শান্তিপ্রিয় এবং আবেগপ্রবণ। তারা যেমন কোনো দল বা ব্যক্তি দ্বারা সমাজের ক্ষতি চান না, তেমনি অশান্তি হোক বা কোনো দলের দ্বারা কেউ অন্যায় আচরণ, কারো প্রতি অন্যায় আচরণ করা হোক, সেটাও তারা পছন্দ করেন না। সেই কারণে নির্বাচনকে ঘিরে দেশের অনেক জায়গায় সহিংস ঘটনা ঘটলেও সিলেটে কিন্তু প্রচারণা নিয়ে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা এখনো ঘটেনি। তবে একটা অভিযোগ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন দ্বারা ঐক্যফ্রন্ট, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ। তবে সেটাও নির্বাচনে শুরু হওয়ার আগের পরিস্থিতির মতোই। এই অভিযোগের বিষয়ে আমি পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম। ওনারা বলছেন যে আমরা কোনো নিরীহ মানুষকে হয়রানি করছি না, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে একমাত্র তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। তবে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগটি ছাড়া আর কোনো অভিযোগ আমরা পাইনি। কোনো রাজনৈতিক দল দ্বারা বা কোনো ব্যক্তি দ্বারা কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনি জানেন যে সিলেটের মোট 6টি আসন, সেখানে তার মধ্যে সেই 6টি আসনে ভোটার আছেন প্রায় 22 লক্ষ। তার মধ্যে নতুন ভোটার আছেন 3 লক্ষর মতো এবং এই নতুন ভোটারদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন তরুণ ভোটার। এই তরুণ ভোটাররা সিলেটের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন, নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন। আমি অনেক তরুণ ভোটারের সাথে কথা বলেছি, তাদের মতামত জানার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন দল বা মার্কা তাদের কাছে বড় বিষয় নয়, যারা দেশকে শান্তিতে রাখবে এবং যার দ্বারা দেশের উন্নয়ন হবে সেই ধরনের প্রার্থীকেই ক্ষমতায় দেখতে চান তারা। আরেকটি বিষয়ে বেশি জোর দিচ্ছেন তরুণ ভোটাররা, সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ। তারা বলছেন যারা এবং যে দল কর্মসংস্থান সৃষ্টি করবে সেই রকম প্রার্থীকেই তারা বা সেই দলকেই তারা ভোট দিবেন। আপনারা জানেন যে সিলেটে ভোটারদের আরেকটা বড় অংশ হচ্ছে নারী ভোটার, যা মোট ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক। সুতরাং এই নারী ভোটাররাও নির্বাচনে প্রার্থী জয় পরাজয়ে একটা বড় ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। আমি অনেক নারী ভোটারের মতামত জানার চেষ্টা করেছি, তারা আসলে খোলাখুলি কিছু বলতে চান না। তবে একটা কথা তারা বলছেন যে যে প্রার্থী নারীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করবে এবং নারীদের কাজকর্মে স্বাধীনতা দিবে, তেমন প্রার্থীকেই তারা ভোট দিবেন। নতুন ভোটার, নারী ভোটার ছাড়াও সিলেটে রয়েছেন সাধারণ ভোটার। আমি অনেক সাধারণ ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি যে ভোটারদের একটা বড় অংশ এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সিলেটের সাধারণ ভোটারদের মাঝে আমি 3টি পক্ষ খুঁজে পেয়েছি। 2টি পক্ষ আছে যারা কোনো কিছু চিন্তা না করেই নৌকা বা ধানে ভোট দিবেন, তাদের সংখ্যা হবে আনুমানিক 20%। আর 80% ভোটার আছেন যারা কোনো দল বা মার্কা নয়, ব্যক্তি ও দলের কর্মকাণ্ড দেখেই ভোট দিবেন। সোজা বললে তারা নিরপেক্ষ ভোটার। এই নিরপেক্ষ ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে আছেন। তবে একটা বিষয় পরিবর্তন দেখছি ভোটারদের মাঝে। আগে যেখানে ভোটাররা শুধু মার্কা বা দল দেখে ভোট দিতেন, এখন আর সেই অবস্থা নেই। এখনকার ভোটাররা ব্যক্তি ও দলের কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছেন।
ভোটাররা বলছেন সরকার বিরোধী দলের প্রতি যে দমন পীড়ন করছে সেই বিষয়ে বিশেষ করে পুলিশের আচরণের সমালোচনা করছেন তারা। আমি আগেই বলেছি সিলেটের মানুষ শান্তিপ্রিয় ও আবেগপ্রবণ। ভোটারদের ভাষ্য সরকার যা করছে তা সঠিক নয়, এর থেকে মুক্তি চান তারা। আবার একই ভোটার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী 5 বছর এই সরকার কি প্রয়োজন মনে করছেন তারা। আসলে ভোটাররা কি সিদ্ধান্ত নেবেন তা জানতে আমাদের হয়তো ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আপনারা জানেন যে সিলেটের 6টি আসন রয়েছে, সেখানে মোট 42 জন প্রার্থী বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এতগুলো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে রয়েছে মূলত নৌকা, দান ও লাঙ্গলের প্রার্থীরা। একই অবস্থা সুনামগঞ্জে বেলা। সুনামগঞ্জে মোট 5টি আসন, সেখানে মোট 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানেও মূলত লড়াইটা হবে দান, নৌকা এবং লাঙ্গল প্রার্থীদের মধ্যে। আমি যাচ্ছি যে সিলেট 1 আসন। আপনি জানেন যে সিলেট 1 আসন খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ আপনি জানেন হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেট 1 আসনে স্বাধীনতার পর থেকে এখন অবধি যে দলে প্রার্থী জয়লাভ করেছেন সেই দলই সরকার গঠন করেছে। সুতরাং আধ্যাত্মিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, সবারই বিশ্বাস আবার যে দলে প্রার্থী জয়লাভ করবেন সেই দলে হয়তো আগামীতে সরকার গঠন করবেন। তাই নির্বাচন আসলে প্রতিটি দলেরই দৃষ্টি থাকে সিলেট 1 আসনের দিকে। সিলেট 1 আসনে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী 10 জন হলো সিলেট 1 আসনে মূলত লড়াইটা হবে দান ও নৌকা প্রতীকের মধ্যে। এছাড়া বাকি যে প্রার্থীরা আছেন তাদের আসলে বিশেষ কোনো প্রচারণা চোখে পড়ছে না। সিলেট 1 আসনে মহাজোটের প্রার্থী হিসাবে আছেন অর্থ টিটু, মইনুল হোসেন টিটু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট এবং সুনামগঞ্জের 6টি এবং 5টি মোট 11টি আসনের খবরাখবর জানছিলাম সহকর্মী মইনুল হোসেন টিটুর কাছে। এবার একটু ভোটারদের কি ভাবনা সেটাই জানতে চাই, শুনবো তাদের কথা। দলমত, জাতি গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের কথা ভেবে এবং বাংলাদেশকে কীভাবে উন্নয়নের শীর্ষে নেওয়া যায় আমরা সেই রকম প্রার্থী চাই। প্রায় 7 থেকে 7.5 কোটি যে বেকার যারা আছে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমরা দেশের উন্নয়ন চাই। যে এমপি হোক না কেন যেন সিলেট 1 আসনকে ঘিরে, সিলেট বিভাগ ঘিরে যেন একটা কলকারখানা, শিল্প কারখানা গড়ে তোলে, যেন কর্মসংস্থান সৃষ্টি তৈরি হয়। দলমত আমরা বুঝি না, আমরা বুঝি যে উন্নয়ন যারা করবে তাদের পক্ষে আমরা। এমন যোগ্য লোককে আমরা ভোট দেব যার দ্বারা আমাদের দেশের উন্নয়ন হবে, যাকে সবাই চিনে, যিনি সবার কাছে যাবেন এবং সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, এবারে দেখে নিচ্ছি গত 5টি সংসদ নির্বাচনে সিলেট 1 আসনের ফলাফলের চিত্র। আমরা 1991 সালে ফিরে যাব। 1991 সালের সংসদ নির্বাচনের যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাই বিএনপির খন্দকার আব্দুল মালিক তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং নিকটতম সে সময় প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ইফতেখার হোসেন শামীম। 1996 সালে এই আসনটিতে জয়ী হন আওয়ামী লীগের হুমায়ুন রশিদ চৌধুরী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুর রহমান। 2001 সালে এসে এই আসনটিতে এম সাইফুর রহমান বিএনপি প্রার্থী তিনি জয়লাভ করেন এবং আওয়ামী লীগ প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত তিনি এই আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2008 সালের সংসদ নির্বাচনে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত জয়ী হন এবং বিএনপি প্রার্থী এম সাইফুর রহমান এই আসনটিতে সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবং আমরা 2014 সালে দেখতে পাচ্ছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসনটিতে জয়লাভ করেন আবুল মাল আব্দুল মুহিত। দর্শক, এবার একটু চোখ ফেরাতে চাই সিলেট 2 আসনে বিগত 5টি সংসদ নির্বাচনে ঠিক কী ধরনের ফলাফল ছিল সেদিকে আমরা একটু দেখে নিতে চাই। 1991 সালে আমরা দেখতে পাচ্ছি মকসুদ ইবনে আজিজ জাপা থেকে তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং লুৎফুর রহমান কৃষক শ্রমিক লীগ থেকে তিনি এই আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 সালে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাই আওয়ামী লীগের শাহ আজিজুর রহমান তিনি এই আসনটিতে জয়লাভ করেন এবং জাপা থেকে অর্থাৎ জাতীয় পার্টি থেকে মকসুদ ইবনে আজিজ যিনি 1991 সালে জয়লাভ করেন তিনি এই আসনটিতে সে সময়ে অর্থাৎ 1996 সালে এসে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2001 সালে এই আসনটিতে বিএনপি প্রার্থী ইলিয়াস আলী তিনি জয়লাভ করেন এবং শাহ আজিজুর রহমান আওয়ামী লীগ প্রার্থী তিনি এই আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2008 সালে শফিকুর রহমান চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী এই আসনটিতে জয়লাভ করেন এবং বিএনপি প্রার্থী ইলিয়াস আলী যিনি 2001 সালে জয়লাভ করেন তিনি 2008-এ এসে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2014 সালে ইয়াহিয়া চৌধুরী জাতীয় পার্টি থেকে তিনি জয়লাভ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিবুর রহমান এই আসনটিতে কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবারে চোখ ফেরাতে চাই এবং আপনাদেরকে একই সঙ্গে দেখাতে চাই সিলেট 3 আসনের সার্বিক ফলাফলের চিত্র কী ছিল বিগত 5টি সংসদ নির্বাচনে। আমরা আবারও ফিরে যাব 1991 সালে। 1991 সালে এই আসনটিতে আব্দুল মুকিত খান জাতীয় পার্টি থেকে তিনি জয়লাভ করেন এবং
আওয়ামী লীগ প্রার্থী আতিকুর রহমান এ সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। আর 1996 সালে এসেও আব্দুল মুকিত খান জাপা থেকে অর্থাৎ জাতীয় পার্টি থেকে তিনি জয়লাভ করেন এবং সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী হন মাহমুদুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী। এবং 2001 সালে শফি আহমেদ চৌধুরী বিএনপি প্রার্থী এই আসনটিতে জয়লাভ করেন এবং মাহমুদুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী আবারও 1996 সালের ন্যায় তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। তবে 2008 সালে এসে মাহমুদুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী তিনি এই আসনটিতে জয়লাভ করে ফেলেন এবং সে সময় বিএনপি প্রার্থী শফি আহমেদ চৌধুরী নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2014 সালে মাহমুদুজ্জামান চৌধুরী আওয়ামী লীগ প্রার্থী তিনি 2008 এবং 2014 দুই সালেই কিন্তু দুটি সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেন এবং এই 2014 সালে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কিন্তু এই আসনটিতে জয়লাভ করেন। এবার একটু দেখতে চাই সিলেটের সংসদীয় 4 আসনের ফলাফলের চিত্র এবং গেল 5টি সংসদ নির্বাচনের দিকে কিন্তু আমরা ফিরে যাব। আমরা যদি সেদিকে তাকাই সেক্ষেত্রে দেখতে পাই 1991 সালের দিকে দেখছি আমরা আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমেদ তিনি আসনটিতে জয়লাভ করেন এবং বিএনপি প্রার্থী নাজিব কামরান চৌধুরী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 সালে আসে এই আসনটিতে এম সাইফুর রহমান বিএনপি প্রার্থী তিনি জয়লাভ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইমরান আহমেদ। এবং 2001 সালে এসে বিএনপি প্রার্থী অর্থাৎ সাইফুর রহমানের পর এই আসনটিতে নির্বাচনে দাঁড়ান দিলদার হোসেন সেলিম এবং তিনি বিএনপি থেকে জয়লাভ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমেদ আবারও নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2008 সালে এসে যিনি 1996 এবং 2001 সালে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ প্রার্থী তিনি 2008 এসে জয়লাভ করেন এবং দিলদার হোসেন সেলিম সে সময় বিএনপি প্রার্থী ছিলেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। এবং 2014 সালে এসে আওয়ামী লীগ থেকে ইমরান আহমেদ তিনি জয়লাভ করেন এবং ফারুক আহমেদ ছিলেন স্বতন্ত্র প্রার্থী এবং একই সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবার দেখতে চাই সংসদীয় সিলেটের 5 আসনের ফলাফলের চিত্র এবং সংসদীয় গেল 5টি যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেদিকে চোখ ফেরাবো। 1991 সালে আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল হক তিনি ইসলামী ঐক্য জোটের প্রার্থী ছিলেন তিনি জয়লাভ করেন এবং হাফিজ আহমেদ মজুমদার আওয়ামী লীগের প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 সালে এসে আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমেদ মজুমদার তিনি জয়লাভ করেন এবং ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতের তিনি এই আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। 2001 সালে জামায়াতের ফরিদ উদ্দিন চৌধুরী তিনি সে সময় জয়লাভ করেন এবং হাফিজ আহমেদ মজুমদার আওয়ামী লীগ প্রার্থী তিনি সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2008 সালে এসে 2001-এর যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাফিজ আহমেদ মজুমদার আওয়ামী লীগের প্রার্থী তিনি জয়লাভ করেন এবং ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতের তিনি সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী হন এবং 2014 সালে এসে জাপা থেকে অর্থাৎ জাতীয় পার্টি থেকে সেলিম উদ্দিন সে সময় জয়লাভ করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা সেটি দেখতে পাচ্ছি। এবারে দেখতে চাই সিলেট 6 আসনটির কী ধরনের ফলাফলের চিত্র ছিল গেল 5টি সংসদ নির্বাচনে। 1991 সাল থেকে আমরা একটু দেখতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি শরফুদ্দিন খসরু জাতীয় পার্টির তিনি সে সময় জয়লাভ করেন এবং নুরুল ইসলাম নাহিদ কমিউনিস্ট পার্টির তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 সালে এসে আওয়ামী লীগ প্রার্থী অর্থাৎ 1991 সালে যিনি কমিউনিস্ট পার্টি থেকে দাঁড়িয়েছিলেন তিনি 1996 সালে এসে আওয়ামী লীগ থেকে নির্বাচনে দাঁড়ান এবং জয়লাভ করেন এবং জাতীয় পার্টি থেকে মোজাম্মেল আলী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2001 সালে সৈয়দ মকবুল হোসেন স্বতন্ত্র প্রার্থী তিনি সে সময় জয়লাভ করে ফেলেন এবং নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের প্রার্থী তিনি সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী হন এবং 2008 সালে এসে আওয়ামী লীগ প্রার্থী তিনি জয়লাভ করেন এবং হাবিবুর রহমান জামায়াতের প্রার্থী তিনি সে সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2014 সালে আবারও নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। দর্শক আজকে আমরা সিলেট এবং সুনামগঞ্জের 6টি এবং 5টি অর্থাৎ 11টি আসনের নির্বাচনের সার্বিক পরিচিতি সহ চট্টগ্রামের নির্বাচনের পরিস্থিতি আপনাদেরকে জানিয়েছি। আজ এ পর্যন্তই ছিল আমাদের কাছে। কাল আবার দেখা হচ্ছে একই সময়ে দেশ জুড়ে নির্বাচনের খবর নিয়ে। আর আগামীকাল থাকছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার 14টি সংসদীয় আসনের খবরাখবর। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।